দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, লক্ষণ ও প্রতিকার। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান এবং পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের জীবন আচরণ, খাদ্যাভ্যাস বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে তরুণ বয়সের মানুষজন দেখা যাচ্ছে এখন উচ্চ রক্তচাপে ভুগছেন। এর লক্ষণ কী, প্রতিকার কী, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আতিকুর রহমান। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ ডক্টর শিমুল। আচ্ছা, প্রথমে যেটা আসলে আমি জানতে চাইছি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এই বিষয়টা আসলে কি বা এটা কেন হয়? হ্যাঁ, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা প্রথমে আমরা জানি যে রক্তচাপ জিনিসটা কি। জি, আমাদের রক্তনালী দুই ধরনের আছে। বাংলায় একটাকে বলে ধমনী, ইংলিশে বলে আর্টারি, আর আরেক ধরনের রক্তনালী আছে যেটাকে বাংলায় বলে শিরা, ইংলিশে বলে ভেইন। তো ভেইনে সাধারণত প্রেশার থাকে 0, আর্টারিতে প্রেশার থাকে এক একজনের এক এক রকম। সিস্টোলিক প্রেশার যেটা বলি এটা 100 থেকে 140 পর্যন্ত। তো রক্তচাপ বলতে আমরা মেইনলি আর্টারি বা ধমনির প্রেশারটাকেই বুঝাই বা রক্তচাপটাকে বুঝাই। তো আমাদের হার্টের বাম পাশের চেম্বারগুলো চাপ দিয়ে দিয়ে সারা শরীরে রক্তটাকে পাঠিয়ে দেয়। তো এই চাপের কারণে রক্তনালীতে যে রক্তপ্রবাহের যে চাপটা তৈরি হয় সেটাকে বলে রক্তচাপ। বয়স ভেদে এবং মানুষের বিভিন্ন রোগ এবং শারীরিক কন্ডিশন উপর ভিত্তি করে একটা নর্মাল রক্তচাপকে নির্ধারণ করা হয়েছে। তার উপরে গেলেই আমরা বলি উচ্চ রক্তচাপ। এই যে নর্মাল যে বললেন, এটা অনেকে জানতে চাইছে যে কত হলে আমরা নর্মাল বলবো? এটার অনেকগুলো ডেফিনেশন আছে, তবে আমি খুব সিম্পলিফাইড করে যদি বলি, আমরা অফিসে যে বা চেম্বারে যে ব্লাড প্রেশারটা মাপি সেটা যদি উপরের ব্লাড প্রেশার বা সিস্টোলিক ব্লাড প্রেশার ওইটা যদি 140 মিলিমিটার অথবা তার চেয়ে বেশি হয় এবং নিচের যে রক্তচাপ বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এটা যদি 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় তাহলে আমরা বলি উচ্চ রক্তচাপ। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের যে বলে যে উপরেরটা 140, এর যদি বেশি হয়, আর নিচের যেটা বলা হচ্ছে আপনি ডায়াস্টোলিক যেটা বলে সেটা 90 বা তার বেশি হলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। অনেক মানুষকেই আসলে বলতে শোনা যে আমার প্রেশার আছে, আবার অনেক বলে আমার প্রেশার নাই। এই বিষয়টা যদি একটু বলতেন, প্রেশার নাই বিষয়টা কি? প্রেশার নাই বলতে আসলে এটা একটা মিসনোমার। প্রেশার নাই বলতে আসলে ওরা মিন করতে চায় যে আমার প্রেশারটা উচ্চ রক্তচাপ নাই, এটা মিন করতে চায়। অর্থাৎ প্রেশার মানুষের তো আসলে থাকতেই হবে, এটা রক্তের যে চাপ, মানুষ বাঁচবে না। আচ্ছা, এটা যদি একটু লক্ষণগুলো একটু বলতেন যে বা কোনো মানুষ দেখেন যেন আগে থেকে বুঝতে পারে যে না এই লক্ষণ দেখা যাচ্ছে, পুরোপুরি তো নির্ণয় করা আসলে সম্ভব না, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন, কিন্তু কি কি লক্ষণ দেখলে ওনারা মনে করবেন না আমার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? হ্যাঁ, একটা হচ্ছে যে উপসর্গ, একটা হচ্ছে লক্ষণ। রোগী একটা রোগের কারণে যেসব কষ্ট অনুভব করে সেটাকে আমরা উপসর্গ বলি বা ইংলিশে সিমটম। আর ডাক্তার পরীক্ষা করে যে চিহ্নগুলো পায় সেটাকে আমরা বলি লক্ষণ অথবা ইংলিশে বলে সাইন। উচ্চ রক্তচাপ সাধারণত কোনো ধরনের লক্ষণ অথবা উপসর্গ থাকে না। সাধারণত কোনো রোগী কিছু উপসর্গ, কিছু লক্ষণ নির্দেশ করে। এগুলো সাধারণত ভেগ, মানে কিছু সুনির্দিষ্ট কিছু না। অনেকেই বলে যে শরীর খারাপ লাগছে, কেউ বলে মাথা ব্যথা করছে, কেউ বলে ঘাড়ের পিছনটা ব্যথা করছে। এগুলো কমন উপসর্গ। আর আমরা যদি লক্ষণ বা সুনির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ যদি বলি, সেগুলো আসলে উচ্চ রক্তচাপের জন্য যদি কোনো অর্গান ড্যামেজ হয় সেটার জন্য আসলে কিছু লক্ষণ তৈরি হয়। শুধু উচ্চ রক্তচাপ সাধারণত এটা অ্যাসিম্পটোমেটিক হয় বা উপসর্গহীন হয় সাধারণত। আচ্ছা, যে কী কী অর্গানে আসলে যেসব অর্গানে বলছেন, ধরেন একটু যদি আমাদের দর্শকদের বিস্তারিত বলতেন। যেমন দীর্ঘদিন যদি আপনার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে চোখে সমস্যা হতে পারে, রোগীর পরিপূর্ণ অন্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেটিনোপ্যাথি হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, সেটা হ্যামোরেজিক স্ট্রোক অথবা ইসকেমিক স্ট্রোক। দুই ধরনের স্ট্রোকই অনেক বেশি হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকলে। এটা ছাড়া ব্রেনে ক্ষয় রোগগুলো অনেক বেশি হয়। সবচেয়ে বেশি এফেক্টেড হয় ব্রেন বিভিন্নভাবে। আমরা শরীরের বিভিন্ন অঙ্গ যদি এফেক্টেড হয় সে অনুযায়ী তার লক্ষণ আসলে দেখা যাবে। আসলে এই যে রক্তচাপ
কাদের আসলে হওয়ার সম্ভাবনা বেশি বা কোনো কিছুর জন্য এগুলি দায়ী কিনা এ বিষয়ে আমরা আলাপ করবো একটি। ডাক্তার আতিকুর রহমান, বিরতির আগে আসলে আমরা প্রশ্ন করেছিলাম যে এই উচ্চ রক্তচাপ কাদের বেশি হয় বা কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে অধিকাংশ 70 থেকে 80% রোগীর 70 থেকে 80% পেশেন্টের কেন উচ্চ রক্তচাপ তৈরি হলো এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, ফ্যামিলিয়াল হাইপারটেনশন, বিভিন্ন নামে এটাকে বলা হয়, বা প্রাইমারি হাইপারটেনশনে বলা হয়। শতকরা 20 থেকে 30% রোগীর ক্ষেত্রে শুধুমাত্র কারণ জানা যায় যে কেন হাইপারটেনশন হলো ওই পেশেন্টের। তো এক কথায় বললে এটার কারণ আসলে অজানা। তো তারপরও কিছু ঝুঁকি রয়েছে, যেমন যদি ধূমপান করে, সিগারেট খায়, এটা একটা ঝুঁকি। অতিরিক্ত ওজন, এটা একটা বড় ঝুঁকি। একটা পেশেন্টের সিডেন্টারি লাইফস্টাইল, যে এক্সারসাইজ কম করে, হাঁটাহাঁটি কম করে, বসে বসে কাজ করে, এটা একটা ঝুঁকি। কিছু হরমোনজনিত রোগ আছে যেগুলোতে প্রেশার বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। কিডনির রোগ থাকলে সেখানে প্রেশার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ডায়াবেটিক পেশেন্টদের এটা একটা ঝুঁকি থাকে। বয়স বাড়ার সাথে সাথে প্রেশার বাড়বে, বয়স নিজেও একটা ঝুঁকি। পুরুষ মানুষদের প্রেশার বেশি হয়, এটাও একটা ঝুঁকি। আচ্ছা, এমন বয়সের কি কোনো বার রয়েছে যে এই বয়সের বা এত বয়সের বেশি হলে প্রেশারের ঝুঁকি বেশি থাকে? সাধারণত 30 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এইগুলোতে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা বললাম যে কোনো কারণ জানা ছাড়াই প্রেশার বাড়তি পাচ্ছি, সেটা বেশি হয়। এর আগের বা এর পরের যাদের প্রেশার তৈরি হয় নতুন করে, সাধারণত কোনো না কোনো সেকেন্ডারি কোনো কারণ, কোনো রোগ দেখা দেয় সাধারণত। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। বংশগত কোনো বিষয় রয়েছে কিনা যে মা বাবার রয়েছে বলে বাচ্চাদের হতে পারে? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে যেটা কারণ জানা যায় না, এটা সাধারণত বংশের সাথে এটা রান করে, বংশগত হয় অধিকাংশ ক্ষেত্রেই। আচ্ছা, যাদের উচ্চ রক্তচাপে ভুগছেন বা মনে করেছেন আমার রক্তচাপ হয়েছে, তাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করেন আপনারা? উচ্চ রক্তচাপ এই রোগ নির্ণয়ের জন্য কোনো পরীক্ষার দরকার নেই। এটা আমরা ব্লাড প্রেশার মেজার করলেই জানতে পারি যে উচ্চ রক্তচাপ রয়েছে। কখনো কখনো আমরা কিছু অ্যাংজাইটিক অথবা পেশেন্ট স্ট্রেসে আছে এই জন্য প্রেশার বেড়ে গেল কিনা, এটার জন্য আমরা কিছু অ্যাংজাইটিক দিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার ব্লাড প্রেশার চেক করি যে এটা পারসিস্টেন্ট, প্রেশার থেকে কোনো জটিলতা হচ্ছে কিনা সেই জন্য আপনারা পরীক্ষা করেন। হ্যাঁ, মেইনলি হচ্ছে কোনো কারণে হাইপারটেনশন হলো কিনা, অথবা হাইপারটেনশনের জন্য কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, রোগ তৈরি হলো কিনা, জটিলতা তৈরি হলো কিনা, সেটা দেখার জন্য আমরা পরীক্ষা করি। কমন পরীক্ষার মধ্যে আমরা সিবিসি, মানে সাধারণ রক্ত পরীক্ষা যেটা, সিবিসি পরীক্ষা করি, কিডনির পরীক্ষা ক্রিয়েটিনিন, আমরা একটা চর্বির পরীক্ষা করি, লিপিড প্রোফাইল, একটা ব্লাড সুগার পরীক্ষা করি, একটা ইউরিন আরই করি, একটা ইসিজি, একটা এক্স-রে, এই পরীক্ষাগুলো করি। অনেক ক্ষেত্রে সেরাম টিএসএইচ, মানে হচ্ছে থাইরয়েডের একটা পরীক্ষা করি। এগুলো সাধারণত আমরা কমনলি প্রথম ফলো আপে সাধারণত এগুলো করে ফেলি। এইটা তো পরীক্ষা নিরীক্ষা করেন আপনার কাছে যারা বিশেষজ্ঞ। চিকিৎসা নিয়ে যদি একটু বলতেন, চিকিৎসা তো শুধুমাত্র ওষুধ না, অনেক কিছু আসলে জড়িত। আমরা চিকিৎসা নিয়ে একটু বিস্তারিত আলাপ করতে চাই। আপনার কাছে যখন আসেন এইসব রোগীরা, চিকিৎসা আসলে কী দেন? যারা অনেক দিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে, আবার যারা একদম প্রথম আজকেই ধরেন তার মনে পড়লো, ধরা পড়লো যে আজকে তার প্রেশার বেড়েছে বা হাইপারটেনশন, আপনি নির্ণয় করলেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি কিছু বলতেন। জি, প্রথম চিকিৎসা অবশ্যই কিছু ড্রাগ ছাড়া নন ড্রাগ কিছু মেডিকেশন আছে, বিহেভিয়ারাল মডিফিকেশান, ডায়েটারি মডিফিকেশান, এগুলো অবশ্যই প্রথম ট্রাই করা হবে। তো প্রথমেই যদি দেখা যায় ব্লাড প্রেশারটা অনেক বেশি, 160 মিলিমিটার উপরেরটা, নিচেরটা আপনার 110 মিলিমিটার মার্কারি বা তার বেশি, সেক্ষেত্রে আপনি ওয়েট করার অথবা খাবার দাবার নিয়ন্ত্রণ করার, হাঁটাচলা করার ওপর আপনি নির্ভর করতে পারবেন না। সেক্ষেত্রে প্রথম দিন থেকে আপনাকে ওষুধে চলে যেতে হবে। আর যদি এর নিচে ব্লাড প্রেশার থাকে, যদি কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়ে না থাকে, শুধুই ব্লাড প্রেশারটা বেশি, সেক্ষেত্রে আপনি ওজন কমানোর জন্য, ব্যায়াম করার জন্য কিছু খাবার দাবারের পরামর্শ দিবেন। যদি একটু আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের ক্ষেত্রে একটু যদি বিস্তারিত বলতেন, খাবার দাবারের এবং লাইফস্টাইল মডিফিকেশন কি করা উচিত? আমরা বলি যে যদি একটা পেশেন্ট যদি একটু ওজন বেশি হয়, যদি 10 কেজি ওজন যদি রিডাকশন করতে পারে, কমাতে পারে, তাহলে তার পেশেন্ট টু পেশেন্ট ভেদে 10 মিলিমিটার থেকে 30 মিলিমিটার মার্কারি পর্যন্ত প্রেশার কমে যাবে। মনে করেন যে একজন পেশেন্টের প্রেশার 150 উপরেরটা, নিচেরটা 100, তাহলে সে যদি 10 কেজি ওয়েট লস করে, তাহলে তার প্রেশারটা হয়তো বা ওষুধ ছাড়াই নর্মাল হয়ে যাবে। শুধু ওজন কমানোর মধ্যেই প্রেশার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে সম্ভব। ওজন কমানো ছাড়া আলগা লবণ পরিহার করতে বলি। আমরা বলি যে
100 মিলিমোল প্রতিদিন বা তার কম লবণ খাবে। পটাশিয়াম খাবারগুলো একটু বেশি করে খাবে, পটাশিয়াম রিচ খাবারগুলো। পানি খাবে বেশি করে, সবুজ শাকসবজি ফলমূল বেশি করে খাবে। চর্বিজাত খাবারগুলো অ্যাভয়েড করবে, ওভার ইটিংটা অ্যাভয়েড করবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে হাঁটবে, যেন প্রতি সপ্তাহে 150 মিনিট বা তার চেয়ে বেশি অ্যারোবিক এক্সারসাইজ হয়, এগুলো করবে। চর্বিজাত খাবারগুলো অ্যাভয়েড করবে। এগুলো করলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আর্লি বা মাইল্ড হাইপারটেনশন যেগুলো আছে এগুলো সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে। আচ্ছা, খাবার দাবার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ধূমপান করেন, মদ্যপান করেন, সেইটা তো আসলে করবেনই। আমরা বিভিন্ন সময় আপনারা বলে থাকেন। আমরা একটু জানতে চাই যে ঘুমের বিষয়টা একটা দেখা যাচ্ছে একটা তরুণদের অনেকের মধ্যে অনেকেই বা অনেক মানুষের দেখা যায় রাত জাগছেন, রাত জেগে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছেন, সেটা কি আসলে হাইপারটেনশনের ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এটা খুব ভালো একটা টপিক আপনি মনে করে দিয়েছেন। এডিকুয়েট ঘুম এসেনশিয়াল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য। এমনও হয় যে একটা পেশেন্টের প্রেশার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কিন্তু সে তার আগের রাতে ঘুম কম হওয়ার কারণে চেম্বারে যদি আসে দেখি যে ওই দিন প্রেশার অনেক বেশি। তো এই জন্য আমরা জিজ্ঞেস করি আগের রাতে আপনার ঘুম কেমন হয়েছে। এডিকুয়েট ঘুম এবং টাইমলি ঘুম খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা বলি যে আফটার মাগরিব অর্থাৎ সূর্যাস্তের পরে ডিভাইস, ফ্লিকারিং লাইট যেগুলো আছে এগুলো যেন ইউজ না করে। স্লিপ হাইজিন একটা শব্দ আছে, এটা যেন মেনটেন করে। টাইমলি ঘুমাবে, এডুকেট ঘুমাবে, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এমনকি প্রথম যখন প্রেশার নিয়ে আসে পেশেন্টরা, তখন আমরা ঘুমের ওষুধ দিয়ে অনেক সময় দেখি যে অ্যাংজাইটি এবং স্লিপলেসনেস রিমুভ করে প্রেশার সরাসরি নর্মাল হয়ে যায় কিনা। সেক্ষেত্রে আমার আর ওষুধের প্রয়োজন পড়ছে না। আচ্ছা, আপনি খুব লাইফস্টাইল মডিফিকেশন এবং খাবার দামে খুব বিস্তারিত আসলে বলেছেন। ওষুধ একটা বড় বিষয় দেখা যাচ্ছে। ওষুধ নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে। অনেকে বলে থাকে এত ওষুধ কেন, প্রেশার হলে কি এত বেশি ওষুধ খেতে হবে কিনা, কি কি ওষুধ আসলে আপনারা দেন, সেগুলো কীভাবে খেতে হবে, কি কারণে দেন, এই সব বিষয় নিয়ে আলাপ করবে। আমরা খুব সুন্দরভাবে আসলে আপনি বলছিলেন আসলে লাইফস্টাইল মডিফিকেশনের কথা, খাবার দাবারের কথা। আমরা ওষুধ নিয়ে আসলে একটু শুনতে চাই যে ওষুধ কখন খেতে হবে বা কখন কীরকম ওষুধ দেন, একটু বিস্তারিত যদি বলতেন। হ্যাঁ, তো প্রথমে তো অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করে চেষ্টা করা হবে প্রেশার নিয়ন্ত্রণে আনা যায় কি না। যদি সব ধরনের লাইফস্টাইল সব রুলস ফলো করার পরেও যদি প্রেশারটা নিয়ন্ত্রণে না আসে, অথবা যদি এগুলো পেশেন্ট ফলো করতে না পারে, সেক্ষেত্রে আপনার ওষুধের প্রশ্ন আসবে। তো ওষুধটা আমরা বলি যে যখন ওষুধ খাওয়ার যে রিস্ক, ওষুধ খাওয়ার যে সাইড ইফেক্ট, এইটা যদি পেশেন্টের বেনিফিটের চেয়ে অনেক কম হয়, অর্থাৎ বেনিফিটটা যদি অনেক বেশি হয় ওষুধ খাওয়ার রিস্কের চেয়ে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ওষুধ প্রেসক্রাইব করি। এখন বাজারে বিভিন্ন ধরনের প্রেশারের ওষুধ আছে। তো এক একটা ওষুধ আসলে এক একটা পেশেন্টের জন্য সুইটেবল। এখানে অনেক কিছু কনসিডার করতে হয়। একটা পেশেন্টের যদি হার্ট রেট কম থাকে তার জন্য এক ধরনের মেডিসিন, একটা পেশেন্টের প্রেশার বেশি সাথে হার্ট রেটও বেশি তার জন্য আরেক ধরনের মেডিসিন, একটা পেশেন্টের উপরের ব্লাড প্রেশার যেটা আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি সেটা বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম, তার জন্য চয়েসটা ডিফারেন্ট হবে। একটা পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটাই অনেক বেশি, তার জন্য আরেক ধরনের ড্রাগ সিলেক্ট করতে হবে। কোনো পেশেন্টের যদি সাথে ডায়াবেটিস থাকে তার জন্য ড্রাগের চয়েসটা ডিফারেন্ট। তার যদি প্রস্রাবের সমস্যা থাকে, প্রস্টেট বড় থাকে, তার জন্য এক ধরনের চয়েস আসবে। তার যদি কিডনিতে রোগ থাকে, এরকম বিভিন্ন ধরনের সাথে আনুষঙ্গিক অথবা অ্যাসোসিয়েটেড যদি ডিজিজ থাকে, আমরা বলি কোমরবিডিটিস থাকে, তাহলে তার ক্ষেত্রে ওষুধের চয়েসটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এটা এগুলো প্রেশারের ওষুধের ডিফারেন্স। এর সাথে কি আসলে অন্য অন্য ওষুধ খেতে হয়? ধরেন কারো যে বুকে ব্যথা হয় বা কারো যদি কোলেস্টেরল বেশি থাকে, এই প্রেশারের ওষুধ খেলেই কি ওগুলি কমবে না? ওগুলির জন্য আবার আলাদা ওষুধ খেতে হবে? ওগুলোর জন্য অবশ্যই আলাদা ওষুধ খেতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম্বাইন্ড একটা ড্রাগ দুইটাতেই কাজ করছে। যেমন আমরা বিটা ব্লকার, বিসোপ্রোলোল, নেভিপ্রোলোল, এই জাতীয় ওষুধগুলো হার্টের রোগীর বুকের ব্যথার সাথে কাজ করছে, সেই সাথে প্রেশারটাও কমাচ্ছে। তো আপনি যদি সেক্ষেত্রে বিটা ব্লকার গ্রুপের ওষুধ পছন্দ করেন তাহলে দুইটাতেই কাজ করবে, সেক্ষেত্রে ড্রাগের সংখ্যাটা একটু কমে যাবে। আচ্ছা, এটা সাধারণভাবে যে কেউ প্রশ্ন হয়তো করতে পারে যে কোলেস্টেরল কমানোর জন্য আপনার কিছু ওষুধ দেন, কোলেস্টেরল বা চর্বি কমে গেলে কি প্রেশার কমে যেতে পারে কিনা? অর্থাৎ কোলেস্টেরল ওষুধ খেলেও কি প্রেশার কমবে, না প্রেশারের জন্য আলাদা ওষুধ খেতে হবে? না, কোলেস্টেরলের ওষুধ কমালে প্রেশার কমবে না। আচ্ছা, ওটার জন্য আলাদা ওষুধ খেতে হবে। প্রেশারের জন্য আলাদা, কোলেস্টেরলের জন্য আলাদা ওষুধ খেতে হবে। অনেকেই দেখা যাচ্ছে এই যে আপনারা যখন ওষুধ দেন, ওষুধ খেলে দেখা যায় যে তার প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে,
এই যে প্রেশার তো নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কি মানে অনেক দিন ওষুধ খেতে হবে, না প্রেশার নিয়ন্ত্রণে রাখলে আবার মাঝে মাঝে বন্ধ করে দেওয়া যাবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমার অনেক পেশেন্ট আছে যারা প্রেশার বাসায় মেপে দেখে যে প্রেশার নিয়ন্ত্রণে আছে, ওষুধটা বন্ধ করে দেয়। ওষুধ বন্ধ করার কিছুদিনের মধ্যেই আবার প্রেশার অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আবার চেম্বারে চলে আসে বা হাসপাতালে চলে আসে। কিংবা অনেক জটিলতা নিয়েও আসে। জটিলতা নিয়ে আসতে পারে, অনেক সময় স্ট্রোক নিয়ে আসে, হার্ট অ্যাটাক নিয়ে আসে, জটিলতা নিয়ে আসতে পারে। তো রোগীদের প্রতি, আপনার মাধ্যমে রোগীদের প্রতি আমার একটা পরামর্শ, আপনি কখনো নিজ থেকে ওষুধটা বন্ধ করবেন না। আপনি ওষুধটা খাচ্ছেন বলেই আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে আছে, টার্গেট বা ডিজায়ার্ড লেভেলে আছে। আপনি ওষুধটা বন্ধ করে দিলে সেই লেভেলটা মেনটেন হবে না। এটা কি মোটামুটি আপনি সারা জীবন খেতে হয় বা অনেক দিন খেতে হয়? অধিকাংশ ক্ষেত্রে সারা জীবনই ওষুধ খেতে হবে। কখনো ডোজটা কমতে পারতে পারে, ডোজ অ্যাডজাস্ট করতে হয়, কখনো কখনো ড্রাগ চেঞ্জ করতে হয়, রোগীর কন্ডিশন বুঝে সেটা ফিজিশিয়ান করবে। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই যে যাদের ধরেন উচ্চ রক্তচাপ রয়েছে, সাথে ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কেমন হবে? সেক্ষেত্রে স্ট্রিক্ট ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রেশারটাও ডিজায়ার্ড লেভেলে রাখতে হবে। তো যাদের ডায়াবেটিস রয়েছে এবং সাথে প্রেশার ঔষধ লাগবে, তাদেরকে আমরা দুইটা গ্রুপের ঔষধ বেশি প্রেফার করি। আমরা বলি ACE ইনহিবিটর গ্রুপের ড্রাগ, আরেকটা হচ্ছে ARB গ্রুপের ড্রাগ। এই দুইটা গ্রুপের ড্রাগ হচ্ছে পেশেন্টের জন্য ম্যাক্সিমাম বেনিফিট দিবে। ডায়াবেটিসের যে কমপ্লিকেশনসগুলো আছে সেগুলো কম হবে, প্রেশারের কমপ্লিকেশনসগুলোও কম হবে। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই যে যাদের উচ্চ রক্তচাপ বা আমরা হাইপার টেনশন বলছি, তাদের ক্ষেত্রে সামনের দিকের জটিলতা, ধরেন অনেকের ব্লক হয় বা অনেকের হার্ট অ্যাটাক হয়, সেগুলো আসলে ঝুঁকি কেমন? সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, হার্টে ব্লক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি, আর প্রেশার রোগীদের ক্ষেত্রে সাধারণত ব্রেইন স্ট্রোকের ঝুঁকিটা বেশি। আচ্ছা, দুইটাই হার্টের রোগের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ, অবশ্যই বড় ধরনের ঝুঁকি, কিন্তু এটার সাথে হার্টের ব্লকের সাথে বেশি রিলেটেড হচ্ছে ডায়াবেটিস, আর স্ট্রোকের সাথে বেশি রিলেটেড হচ্ছে প্রেশার। খুবই সুন্দরভাবে বলছেন যে আসলে ঝুঁকি কিছুটা থেকেই যাবে, কিন্তু যদি আমরা নিয়ম মেনে চলি, নিয়মিত ওষুধ খাই, তাহলে ঝুঁকি একদমই থাকবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডাক্তার আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, আল্লাহ রোগ যেমন দিয়েছে তার প্রতিকারও কিন্তু দিয়েছে, এবং আমরা যদি চিকিৎসকদের পরামর্শ মেনে চলি, তাদের দেয়া পদ্ধতিতে ওষুধটা নিয়মিত খাই এবং আমরা খাবার দাবার, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, সেগুলো যদি করি, উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তারা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে, সুন্দরভাবে আসলে অন্যান্য 8-10টা মানুষের মতোই বেড়ে উঠতে পারবেন। আমাদের উচ্চ রক্তচাপের রোগীরা সুস্থ থাকুক, আমরা সকলেই সুস্থ থাকি, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।